হঠাৎ করেই আবারও অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি ইসরায়েলের বিরুদ্ধে পুনরায় প্রতিশোধ নেওয়ার কৌশল সাজিয়ে ফেলেছে তেহরান? মাত্র 1 ঘন্টার ব্যবধানে সম্প্রতি যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দেয় ইরানের সামরিক বাহিনী। আর এতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। তাহলে কি আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? প্রশ্ন হলো, কতটা শক্তি নিয়ে এবার ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধে লড়বে ইরান? যুদ্ধের উত্তাপ যেন কোনোভাবেই কমছে না মধ্যপ্রাচ্যে। ইরানকে ঘিরে প্রতিনিয়তই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের লক্ষ্য একটাই, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে ধ্বংস করে দেশটির সামরিক শক্তিকে নির্মূল করা। কিন্তু সমঝোতা চুক্তি করেও যখন নিজের স্বার্থ আদায়ে ব্যর্থ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তখন ভিন্ন পথ অনুসরণ করতে চাইছেন যুক্তরাষ্ট্রের শাসক। তবে এক্ষেত্রে কি ইরানের সামরিক পরিকল্পনার সামনে টিকতে পারবে ইহুদিবাদীরা? সম্প্রতি ইরানের আকাশসীমার কাছে নিজেদের যুদ্ধবিমানগুলো উড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার জোরদার পায়তারা চালায় ইসরায়েল। এমনকি হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজ পারাপারের চেষ্টাও করে। কিন্তু শেষ রক্ষা হয়নি মার্কিনী জাহাজটির। ইরানের ছোড়া আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের তাড়া খেয়ে বৈশ্বিক সামুদ্রিক রুটটির নির্দিষ্ট সীমানা থেকে পালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ওই জাহাজ। যদিও ঘটনার রেশ এখানেই শেষ হয়নি। চলতি মাসের 18 তারিখ ইরানের সাথে সমঝোতা চুক্তিতে সই করার পরও দেশটির উপকূলীয় অঞ্চলে থাকা সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এমন আগ্রাসী আচরণের জবাব দিতে মোটেও দেরি করেনি তেহরান। কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে কড়া জবাব দেয় ইরান। ওই ঘটনার পরপরই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আগ্রাসী শত্রুরা বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে। সমঝোতা চুক্তি লঙ্ঘন করে আমাদের 5টি উপকূলীয় সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তারা, যার কারণেই মূলত ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে। তবে এর মাধ্যমেই যে যুক্তরাষ্ট্র চুপ হয়ে যাবে না সেটি ভালোভাবেই জানে ইরানের সামরিক বাহিনী। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও সম্প্রতি হুঙ্কার দিয়ে জানিয়েছেন, ইরান ইস্যুতে আমাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। তাই তো আবারও অস্ত্রের ট্রিগারে আঙুল রেখেছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে রেজা বলেছেন, আমরা শত্রুদের কোনোভাবেই বিশ্বাস করি না। যুদ্ধবিরতি আবারও লঙ্ঘন হলে আমাদের সামরিক বাহিনী যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের আঙুল অস্ত্রের ট্রিগারেই রয়েছে। 30 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে প্রশ্ন হলো, ইরান কি নতুন কোনো অস্ত্র তৈরি করেছে? প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ইহুদিবাদীদের প্রতিটি পদক্ষেপের দিকে তীক্ষ্ণ নজর রেখেছে ইরান। তাই তো সম্ভাব্য যুদ্ধে আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লজ্জাজনকভাবে পরাজিত করতে ইরান বৃদ্ধি করেই চলেছে দেশটির সামরিক অস্ত্রাগার, যাতে রয়েছে আত্মঘাতী ড্রোন ও শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমনকি ইহুদিবাদীদের যুদ্ধবিমান হামলা মোকাবিলা করতে এয়ার ডিফেন্স সিস্টেমও তৈরি করছে তেহরান। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত চাপ প্রয়োগের কারণে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে ইরান। দিন যত বাড়ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতাও যেন ততই বাড়ছে। দুই পক্ষই ক্রমাগত বাড়িয়ে চলেছে আক্রমণের পরিধি। পরিস্থিতি এমন যে এখন শান্তি আলোচনার চিন্তা করাও কঠিন। বরং সম্প্রতি এই যুদ্ধ প্রবেশ করেছে নতুন যুগের এক ভয়ঙ্কর যুদ্ধে, যে যুদ্ধে দুই দেশই বারুদ নিয়ে পৌঁছে যাচ্ছে দুই দেশের হৃদয়ের কাছাকাছি। রাতের আকাশ জুড়ে শত শত ড্রোনগুলোর লক্ষ্য রাশিয়ার রাজধানী মস্কো।
কিন্তু সেই আক্রমণ মাঝ আকাশেই থামিয়ে দেওয়া হলো, এমনটাই দাবি রাশিয়ার ভাষ্য অনুযায়ী মাত্র এক রাতেই ইউক্রেনের 419টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদি এই দাবি সঠিক হয় তাহলে চলমান যুদ্ধে এটি অন্যতম বড় আকাশ প্রতিরক্ষা অভিযানের নজির। সম্প্রতি মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে ধেয়ে আসা ইউক্রেনের একের পর এক ড্রোনকে লক্ষ্য করে সক্রিয় হয় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, শুধু মস্কোর দিকেই উড়ে আসা 6টি ড্রোন ধ্বংস করা হয়েছে, আর দেশের বিভিন্ন অঞ্চলে চালানো অভিযানে ভূপাতিত ড্রোনের মোট সংখ্যা পৌঁছেছে 419-এ। সোবিয়ানিন আরও জানান, যেসব এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে সেখানে জরুরি সেবাকর্মীরা দ্রুত কাজ শুরু করেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো মাঠে রয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশেষ করে তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো এবং সামরিক সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, কারণ এসব স্থাপনাই রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থনৈতিক ভিত্তির গুরুত্বপূর্ণ অংশ। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই 660টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল রাশিয়া, অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে 1000-এরও বেশি ড্রোন ধ্বংসের দাবি তুলেছে মস্কো, যা যুদ্ধের তীব্রতা কতটা বেড়েছে সেই ইঙ্গিতই দিচ্ছে। অন্যদিকে গত সপ্তাহে ইউক্রেনের একটি ড্রোন হামলায় মস্কোর দক্ষিণ পূর্বাঞ্চলের একটি তেল শোধনাগারে আগুন লাগে। সেই ঘটনার পর থেকেই রাশিয়ার রাজধানী ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের আকাশ প্রতিরক্ষাকে আরও জোরদার করেছে বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকেরা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছরের বেশি সময় ধরে চলছে। শুরুতে যেখানে ক্ষেপণাস্ত্র ও কামানের লড়াই ছিল বেশি, এখন সেখানে ড্রোন যুদ্ধই হয়ে উঠেছে সবচেয়ে বড় বাস্তবতা। প্রতিদিন শত শত ড্রোন আকাশে উঠছে, আর সেই ড্রোন ঠেকাতেই উভয় পক্ষ ব্যয় করছে বিপুল সামরিক সক্ষমতা। ইরান ইস্যুতে কি মাইন্ড গেম খেলছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধবিরতির আড়ালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। তাহলে কি স্থল অভিযানের মাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম হাতিয়ে নেবার পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র? যদিও তেহরানের কড়া হুঁশিয়ারি, সম্ভাব্য যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। কিন্তু কোন নতুন অস্ত্রের কথা বলছে তেহরান? প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিতই কি দিচ্ছে ইরানের সরকার? কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও ভেতরে ভেতরে ইরানের বিরুদ্ধে ভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক ফাঁদ সাজাচ্ছেন ট্রাম্প। যদিও এর আগেই তেহরান জানিয়েছিল যে মার্কিনীদের কোনো আশ্বাসের প্রতি ভরসা করছে না ইরান সরকার। তাই তো যুদ্ধের কালো মেঘকে ঘিরে আবারও শঙ্কার ছায়া নেমে এসেছে পুরো মধ্যপ্রাচ্যে। কিন্তু মূল ঘটনা আসলে কি? ইরানের বিরুদ্ধে আবারও সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। সেই সাথে তেহরানের বিরুদ্ধে বিচ্ছিন্ন হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে রাখার পায়তারা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে 1 জুলাই এমন আশঙ্কাজনক তথ্যই জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সাথে এরই মাঝে কয়েক দফায় বৈঠকও সেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী গত 18 জুন ইরানের সাথে সাময়িক সমঝোতামূলক চুক্তির পর মাত্র 10 দিনের মাথায় সম্প্রতি আবারও দেশটির উপকূলীয় অঞ্চলে বিচ্ছিন্ন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ ট্রাম্পের শঙ্কা, পুনরায় বৃহৎ যুদ্ধে জড়ালে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত হতে পারে, যার ফলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনে আর ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আর তাই বৃহৎ যুদ্ধে না জড়িয়ে বারবার ইরানে বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা এড়ানো প্রসঙ্গে ট্রাম্প এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনকি সম্প্রতি ইরানকে হুঁশিয়ার করে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন,
আমি যা চাই সেটাই তারা করতে রাজি হচ্ছে। তবে আমাদের শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হবে। এখন তাহলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতে কোন ধরনের পদক্ষেপ নিতে চলেছে ইরান? আকাশ প্রতিরক্ষায় ক্রমাগত সাফল্য অর্জন করেই চলেছে ইরান। সম্প্রতি এমনটি জানিয়ে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল্প বলেছেন, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমেই আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করা ইরানের একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তেহরান। ইরান মূলত মার্কিনীদের প্রতিটি পদক্ষেপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। দেশটি বুঝে গেছে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও আগ্রাসী হতে পারে। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির মাঝে এখন জোরালোভাবে দাবি উঠেছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করাই এই মুহূর্তে তেহরানের অন্যতম উদ্দেশ্য। এর কোনো বিকল্প পথ নেই যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহজেই ঘায়েল করতে পারবে ইরান। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তথ্য ফলাও করে প্রকাশিত হলেও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে প্রাধান্য দিতে পারে দেশটির সরকার। ইরানের শক্তিশালী মিসাইলের বহর মাত্র একটি ইশারার অপেক্ষায় রয়েছে। যতই যুদ্ধবিরতি চলুক, শত্রুর দিকে তাক করাই আছে দেশটির বিধ্বংসী সব অস্ত্র। মধ্যপ্রাচ্যে আপাত শান্তি আলোচনার আড়ালে জমে উঠছে নতুন সংঘাতের মঞ্চ। শত্রুর জন্য ইরানের পক্ষ থেকে বার্তা, তোমাদের আমরা এতটুকুও বিশ্বাস করি না, তাই আমাদের আঙুল সবসময় ট্রিগারের ওপরেই থাকে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে রেজা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান তার শত্রুর উপর কোনোভাবেই আস্থা রাখে না। তার ভাষায়, শত্রুর আঙুল যখন ট্রিগারে তখন বিশ্বাসের কোনো সুযোগ নেই। আর যদি যুদ্ধবিরতির শর্ত একবারও লঙ্ঘিত হয় তাহলে ইরানের জবাব হবে অতি শক্তিশালী। মাজিদ ইবনে রেজার দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার অল্প সময়ের মধ্যেই ওয়াশিংটন একাধিকবার সমঝোতার প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তাই কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে পরিস্থিতিকে নিরাপদ বলে মনে করছে না ইরান। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস নতুন নয়। গত 6 থেকে 7 দশকে বারবার একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ইরান। তাই আজকের অবিশ্বাস কোনো সাময়িক প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘ ইতিহাসের ফল। তেহরানের মতে, ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের সংকটের মূলেই রয়েছে সেই অবিশ্বাস এবং ধারাবাহিক বৈরী আচরণ। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ আগ্রাসনের প্রসঙ্গ টেনে ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই যুদ্ধের স্মৃতি কখনো ভুলবে না তেহরান। তিনি অভিযোগ করেন, এই হামলায় ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। নিহত হয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তারা, আর প্রাণ হারিয়েছেন বহু নিরীহ মানুষ। বিশেষ করে শিশুদের মৃত্যুর ঘটনাকে তিনি ইতিহাসের এক কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার দাবি, এসব ঘটনার দায় চিরকাল যুক্তরাষ্ট্রের ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে। ইরান জানিয়ে দিয়েছে, প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর ওপর তাদের আস্থা রয়েছে। বিশেষ করে কাতারের সঙ্গে সম্পর্ককে তারা অত্যন্ত গুরুত্ব দেয়, কিন্তু শত্রুর ব্যাপারে অবস্থান একেবারেই ভিন্ন। তেহরানের ভাষায়, আমরা আমাদের ভাইদের বিশ্বাস করি, কিন্তু শত্রুকে নয়। আমাদের হাত সবসময় ট্রিগারে রয়েছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এই বক্তব্যের অর্থ কি? বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি রাজনৈতিক সতর্কবার্তা নয়, বরং ইরানের সামরিক প্রতিশ্রুতিরও স্পষ্ট ইঙ্গিত। অর্থাৎ, যুদ্ধবিরতি থাকলেও দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। কোনো ধরনের হামলা বা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলে সিদ্ধান্ত নিতে দেরি হবে না। একটি নির্দেশই যথেষ্ট হতে পারে পাল্টা আঘাত শুরু করার জন্য।
হঠাৎ করেই ইসরায়েল সীমান্তে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত কেন নিল লেবানন সরকার? তবে কি নতুন কোনো অঘটন ঘটতে চলেছে? ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইহুদিবাদীরা। এমন পরিস্থিতির মাঝেই লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা দিয়েছেন যে সশস্ত্র বাহিনী মোতায়েনের মাধ্যমে ইসরায়েল সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে বৈরুত। এদিকে হিজবুল্লাহর অস্ত্রের বহর দেখেই নাস্তানাবুদ অবস্থায় পড়েছে ইসরায়েল। সম্প্রতি ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে বিশেষ এক ধরনের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। প্রশ্ন হলো, যুদ্ধের ময়দানের গতি কি এবার ভিন্ন দিকে গড়াতে চলেছে? হিজবুল্লাহকে দমনের নামে লেবাননের বিরুদ্ধে এখনো আগ্রাসন চালিয়েই যাচ্ছে ইসরায়েল। অথচ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা চুক্তি অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হামলা বন্ধ করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কোনো আশ্বাসেই যে বিশ্বাস স্থাপন করা যায় না, তার সাক্ষী এখন পুরো বিশ্ব। যদিও ইহুদিবাদীদের সামরিক বাহিনীকে ঘায়েল করতে হিজবুল্লাহ নিয়েছে জোরদার প্রস্তুতি। লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন অস্ত্রে সজ্জিত বিশাল সুড়ঙ্গ গড়ে তুলেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। তবে ইসরায়েলের আগ্রাসন থেকে শেষ রক্ষা হয়নি হিজবুল্লাহর ওই সামরিক বাংকারটির। জানা গেছে, সম্প্রতি মাটির গভীরে প্রায় ২০০ মিটার দীর্ঘ সুবিশাল একটি সুড়ঙ্গের সন্ধান পায় ইহুদিবাদীরা। তবে হিজবুল্লাহর এই সামরিক বাংকার ধ্বংস করতে বিমান হামলা চালিয়েও সফল হতে পারেনি ইসরায়েল। অবশেষে স্থল অভিযান চালিয়ে সে সুড়ঙ্গটিকে রীতিমতো গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদীরা। তবে বিশ্লেষকদের ধারণা, এই সুড়ঙ্গের মতো আরো বেশ কিছু সামরিক বাংকার লেবানন জুড়ে তৈরি করেছে হিজবুল্লাহ। সেই স্থানগুলো থেকেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠীটি। এবার লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানালেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। ইসরায়েল সীমান্তে সামরিক বাহিনী মোতায়েন করতে দৃঢ় অবস্থানে লেবানন। এমনটি জানিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন কেন্দ্রীয় কমান্ডের সাথে বৈঠকের পর আমাদের দক্ষিণ সীমান্তে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। যদিও লেবাননের ওই অঞ্চলে শক্তিশালী অবস্থানে রয়েছে হিজবুল্লাহ, তবে দেশটির ক্ষমতাসীন সরকারের সাথে বিদ্রোহী গোষ্ঠীটির মতের পার্থক্য থাকায় সেই সুযোগকে কাজে লাগাতে চায় ইহুদিবাদীরা। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। এখন তাহলে কি করবে হিজবুল্লাহ? JBS হোল্ডিংস লিমিটেড। জটিল এই পরিস্থিতি থেকে সমাধানের পথ খুঁজতে ইরানও তৎপর অবস্থানে রয়েছে। যদিও সমরবিদরা বলছেন, হিজবুল্লাহকে দমনের নামে ইহুদিবাদীদের অপশাসনের বিরুদ্ধে কাজ করছে তেহরান। বিশেষ করে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির কাছে সামরিক রসদ পাঠিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পরোক্ষভাবে প্রতিশোধ নিচ্ছে ইরান। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধই যেন কাল হলো মার্কিন সামরিক বাহিনীর জন্য। না হলে হয়তো প্রকাশই পেত না যুক্তরাষ্ট্রের সামরিক সীমাবদ্ধতার নানা দিক, যে কারণে শেষমেশ ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে হয় যুক্তরাষ্ট্রের। আজকের দিনে যুদ্ধ কি শুধু ক্ষেপণাস্ত্র, বোমা আর যুদ্ধ বিমান দিয়ে জেতা যায়, নাকি প্রকৃত বিজয় নির্ধারণ হয় রাজনৈতিক লক্ষ্য অর্জনের মাধ্যমে? বাইরের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি এখনো বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, যুদ্ধক্ষেত্রে শক্তি প্রদর্শন আর রাজনৈতিক লক্ষ্য অর্জন দুটি এক জিনিস নয়। ওয়াশিংটন এই অভিযানকে প্রতিরোধ ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা এবং আঞ্চলিক সমীকরণ নিজেদের পক্ষে আনার প্রচেষ্টা হিসেবে দেখাতে চেয়েছেন, কিন্তু যুদ্ধ শেষে সেই লক্ষ্য কতটা অর্জিত হয়েছে সেটি এখন বড় প্রশ্ন। মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স ওয়ান এই পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছে, স্ট্র্যাটেজিক ব্লাইন্ডনেস, অর্থাৎ কৌশলগত অন্ধত্ব। তাদের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্র বারবার স্বল্পমেয়াদী সামরিক সাফল্যকে চূড়ান্ত বিজয় হিসেবে ধরে নেয়, কিন্তু দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও ভূ রাজনৈতিক পরিণতি বিবেচনায় পিছিয়ে পড়ে।
যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের পক্ষে নিয়ে আসা। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরও ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই রয়ে গেছে। একই সঙ্গে অঞ্চলের শক্তির ভারসাম্যেও বড় কোনো পরিবর্তন আসেনি, বরং নতুন নতুন নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, যার বড় অংশের দায় ও ব্যয় বহন করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেই। বিশ্লেষকদের মতে এই যুদ্ধের আরেকটি বড় ফলাফল হল ব্যয়ের ব্যাপক বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধ জাহাজ, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক ঘাঁটি ও লজিস্টিক সক্ষমতা ধরে রাখতে ওয়াশিংটনকে আরও বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ায় জ্বালানির সরবরাহ, সমুদ্রপথে বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতেও নতুন চাপ তৈরি হয়েছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর। শুধু তাই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ওপর চাপ বেড়েছে। যে সংকটের পেছনে তাদেরও ভূমিকা ছিল, সেই সংকট সামাল দিতেই এখন বিপুল রাজনৈতিক শক্তি ব্যয় করতে হচ্ছে। একই সঙ্গে যুদ্ধ যত দীর্ঘ হয়েছে, ততই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও সীমিত হয়েছে। কারণ একদিকে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা, জ্বালানি রুটের ঝুঁকি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ডিফেন্স ওয়ানের বিশ্লেষণে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটি হলো পশ্চিমা জোটের ভেতরের দূরত্ব। ইউরোপের অনেক দেশ মনে করছে যুক্তরাষ্ট্রে নেওয়া কিছু সিদ্ধান্তে তাদের মতামত যথেষ্ট গুরুত্ব পায়নি, অথচ যুদ্ধের অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ তাদেরও বহন করতে হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদে ওয়াশিংটনের নেতৃত্বের প্রতি মিত্রদের আস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা বা ডিটারেন্স নিয়েও। সামরিক বিশ্লেষকদের মতে প্রতিরোধ শুধু শক্তিশালী অস্ত্রের উপর নির্ভর করে না। প্রকৃত প্রতিরোধ তখনই সফল হয় যখন প্রতিপক্ষ নিজের আচরণ পরিবর্তন করতে বাধ্য হয়। কিন্তু সামরিক অভিযান শেষ হওয়ার পরও যদি প্রতিপক্ষ আগের অবস্থানেই থাকে কিংবা আরও দৃঢ় হয়ে ওঠে, তাহলে সেই প্রতিরোধ কতটা কার্যকর ছিল সেই প্রশ্ন থেকেই যায়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। সব মিলিয়ে অনেক বিশ্লেষকের মূল্যায়ন, এই যুদ্ধ আবারও দেখিয়ে দিয়েছে সামরিক শ্রেষ্ঠত্ব মানেই কৌশলগত শ্রেষ্ঠত্ব নয়। যুদ্ধের প্রকৃত সাফল্য নির্ভর করে রাজনৈতিক লক্ষ্য পূরণ, মিত্রদের আস্থা ধরে রাখা, ভবিষ্যতের ব্যয় কমানো এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বাড়ানোর ওপর। আর যদি সেই সূচকগুলো পূরণ না হয়, তাহলে যুদ্ধক্ষেত্রে সামরিক সাফল্য থাকলেও কৌশলগত বিজয় অধরাই থেকে যায়। তাই অনেকের মতে ইরানকে ঘিরে এই সংঘাত যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির নয়, বরং তার কৌশলগত সীমাবদ্ধতার দিকটি আরও স্পষ্ট করে তুলে ধরেছে।